এই ইউনিভার্সিটি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ আমাদের সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের শিক্ষক, তিনি একটি স্বপ্ন নিয়ে করেছিলেন। সেটা এই ইউনিভার্সিটি যখন হয় তখন আমি দায়িত্বে ছিলাম শিক্ষা প্রতিমন্ত্রীর, এবং আমি অত্যন্ত উৎসাহিত হয়ে ওনাকে এই বিশ্ববিদ্যালয়টি করে দিয়েছিলাম। তার কারণ হলো উনি যেই বয়সে ইউনিভার্সিটি করতে এসেছিলেন সেই বয়সে কিন্তু এই ইউনিভার্সিটি উনি পূর্ণাঙ্গভাবে দেখে যেতে পারবেন সেই বয়স তো ওনার ছিল না। মিস্টার মঞ্জুর আহমেদ শাহরিয়া, ওনার বক্তব্য শুনলাম। আজকে এখানে ভিসি সভাপতি, উপস্থিত গেস্ট এবং টিচার্স এন্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। খুব প্রাণ খুলে, মন খুলে বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। ইটস রিয়েলি এ মোটিভেশনাল স্পেস, যেটা আমাদের দরকার ছিল। টেকনিক্যাল স্পেস উনি দেবেন, তখনই দিবেন যখন আমরা এই আইসিটি ইনকিউবেটর সেক্টরে এই হাবের জন্য যারা কাজ করব তাদের উদ্দেশ্যে তিনি বলবেন। সেই জন্য হয়তো বা আমরা তেমন কোনো কোশ্চেন পাইনি, পরে আমরা সেগুলি পাবো। এই ইউনিভার্সিটি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ আমাদের সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের শিক্ষক, তিনি একটি স্বপ্ন নিয়ে করেছিলেন। সেটা এই ইউনিভার্সিটি যখন হয় তখন আমি দায়িত্বে ছিলাম শিক্ষা প্রতিমন্ত্রীর, এবং আমি অত্যন্ত উৎসাহিত হয়ে ওনাকে এই বিশ্ববিদ্যালয়টি করে দিয়েছিলাম। তার কারণ হলো উনি যেই বয়সে ইউনিভার্সিটি করতে এসেছিলেন সেই বয়সে কিন্তু এই ইউনিভার্সিটি উনি পূর্ণাঙ্গভাবে দেখে যেতে পারবেন সেই বয়স তো ওনার ছিল না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি কিছু করে যাবেন সেই আশা থেকেই তিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে অনেক কিছু ঘটে গিয়েছে। আবার শামসুল আলম লিটন সাহেব সেই সময় স্যারের সাথে ছিলেন, আপনারা সকলে জানেন। তিনি উৎসাহিত এই বিশ্ববিদ্যালয়টিকে আবারও গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, যার হাত দিয়ে এটা গড়েছিল। আমি ওনার এই বিশিষ্ট বন্ধু হিসাবে, সাবেক মন্ত্রী হিসাবে আমি এখানে আমন্ত্রণ পেয়েছি যে এটার স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটাকে একটু তৈরি করা। আজকে এই আমাদের কিনোট স্পিকারের বক্তব্যে আমার মনে হলো আমিও যেন আমার পুরনো দিনের স্মৃতিগুলি আপনাদেরকে বলি। আসলে মানুষের ইচ্ছে থাকতে হবে এবং সেটা করার জন্য চেষ্টা করতে হবে, তা নাহলে কখনো হবে না। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র ছিলাম। ফিজিক্স অ্যান্ড ম্যাথ ছিল আমার মাইনর, আর কেমিস্ট্রি ছিল মেজর। অতএব আমার জীবনে একটি স্বপ্ন যে আমি পাশ করে কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করবো। এর বাইরে কিন্তু স্বপ্ন ছিল না। বিদেশ গিয়েছি, হ্যাঁ, পিএইচডি করবো, এবং সেখানে গিয়ে আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ শিক্ষকতা ফেরত আসবো। আমি কিন্তু সেই জায়গাটি ফেরত আসিনি। আমি গিয়েছি আরেকটি জায়গায়, যেটা অবশ্য ওনার ফ্যামিলির অনেকে রাজনীতি করছেন, উনি করছেন না, এবং উনি কি রাজনীতি করো এই বিষয়ে আমি দেখিনি উনি কোনো উৎসাহ করেছেন। আমার ট্রেড ছিল কেমিস্ট্রি। আমি সেখানে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি নিলাম, খুব ভালো চাকরি কেমিস্ট্রি হিসাবে। হঠাৎ করে কুইট করার চিন্তা করলাম, করে আসি, ভর্তি হলাম কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে। ইটস এ নিউ সাবজেক্ট টু মি ইন দ্য ইয়ার 1982। মেইন ফ্রেমে কাজ শুরু করে দিলাম। উড়ি আল্লাহ, সারাত্র প্রোগ্রামে কাজ করে ল্যাবের ভিতরে ঘুমাতে হয়, জিন্স আর হেভারসেকে নিয়ে ঘুমাতে হয়, এইভাবে কাজ শুরু করে মেইন ফ্রেম সারা রাত্র কাজ করে। কার্ড পাঞ্চ করতাম, আইডিয়া আছে নাকি অনেকেরই, কার্ড পাঞ্চ করতাম, করে করে প্রোগ্রামিং করতাম। উড়ি আল্লাহ, কি কঠিন ব্যাপার। কোর্স শেষ করতে হবে। 15টি ছিল আমার এক্সট্রা ক্রেডিট, অর্থাৎ আমার যেহেতু কম্পিউটার সায়েন্সে লেখাপড়া নেই, আর 30 ক্রেডিট ছিল গ্রাজুয়েট প্রোগ্রামে। সেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সও করেছি, কম্পিউটার অ্যানাটমি থিওরি, আর্কিটেকচার, সুইচিং থিওরি, অনেক কিছুই আমরা সেখানে করেছি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি আর সেখানে ছিলাম না। দেখলাম কি হঠাৎ করে পিসি আবিষ্কার হলো, 86 মেশিন। আমাদেরকে আবার মেইন ফ্রেম থেকে নিয়ে যাওয়া হলো 86 মেশিনে। তো সেখানে গিয়ে আবার নতুনভাবে শুরু করতে হলো যাত্রা। যদিও ফান্ডামেন্টালি একই ছিল, তারপরও ডিফারেন্স হয়ে গেল। আস্তে আস্তে দেখলাম 286 মেশিন, it becomes to me very complicated. Every day is shifting. তো 1982-তে আমি যে লেখাপড়া শুরু করলাম, then I decided this is not my bread and butter, let me quit it. তখন আমি এটা কুইট করে চলে গেলাম এমবিএতে, নিউ ইয়র্ক টেকে ভর্তি হলাম। ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে আমি এমবিএ শেষ করে চাকরি চলে গেলাম। ফেরত আসলাম এখানে আবার রাজনীতিতে, সেটা বলতে স্টুডেন্ট টাইমে আমি করতাম। সেই জন্য এই কথাগুলি বলার পেছনে কারণ হলো আই সুইচেস মাই ট্রেড। কিন্তু ফাইনালি আমি বাংলাদেশে এসে রাজনীতিতে ঢুকলাম। ইট ওয়াজ নট মাই ইন্টেনশন। যদিও আমি
রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্র অবস্থায়, তারপর মনে হলো যে কোনো এক সময় আমার দেশে ফিরতে হবে। এবং আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশে এসে পলিটিক্সে জয়েন করলাম এবং ইলেক্টেড হলাম, এবং বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রী বানিয়েছিলেন। তো আমি সবসময় চেয়েছিলাম যে জনগণকে কিছু করা যাক, এই ইন্টেনশন নিয়ে করেছিলাম। এবং আমরা এই পুরনো ধাঁচের রাজনীতিতে আমাদের এখানে রয়েছেন, আপনাদের কাছে কিনোট স্পিকার, উনি জানেন যে আমাদের দেশে আমলাতান্ত্রিক প্রথাকে ভেঙে চুরমার করে নতুন কিছু করা যে কতটা কষ্টসাধ্য, ইটস আনবিলিভেবল। এই যে নকল প্রতিরোধের কথা বললো, এই নকল প্রতিরোধ করতে গিয়ে আমি যদি একটি ডিও লেটার দিতাম, আমার সচিব তার কাউন্টার ডিও লেটার দিত যেন এটা না হয়। উইদিন দ্য মিনিস্ট্রি আমাদের যুদ্ধ হতো। এই ধরনের অবস্থার মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসেছি এবং আমি প্রমাণ করে ছেড়েছি যে না, আমরা যদি চেষ্টা করি করা যায়। এই চেষ্টাটি করতে হবে, এই উদ্দীপনা থাকতে হবে এবং ইচ্ছা শক্তিকে থাকতে হবে। আর লেখাপড়া যেটা আমরা করছি সেটা, আমি খেলাধুলা করতাম যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার ছিলাম, এশিয়ান গেমস আমি অ্যাটেন্ড করেছিলাম। তাছাড়া আমি আবার এই ফুটবল অ্যাথলেট চ্যাম্পিয়ন ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ব্লু ছিলাম। আমি এই বিষয়গুলোকে আমি প্রচণ্ড গুরুত্ব দিতাম, পাশাপাশি কাজ করতাম। কিছু না কিছু করতেই হবে। তা আমি যে জায়গাতে আসতে চাচ্ছি, যে স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে যে মোটিভেশনাল স্পিচ উনি দিলেন, সেই জায়গাটিতে এই আমরা সময়টাকে যেন নষ্ট না করে সময়টা যেন কাজে লাগাই, এই জায়গাটিতে আমার যেতে হবে। এবং সেই জন্য ওনার প্রজেক্টটি সারা বাংলাদেশ ব্যাপী একটি সুন্দর সহযোগিতামূলক কাজ করবে। শামসুল আলম রিটন সাহেব বললেন সবজির কথা, যে বাংলাদেশের সবজির দাম পাচ্ছে না। গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ নিতে পারে এই সবজিগুলোকে যেন ঢাকার বাজারে আনতে পারে, এবং সেই গভর্নমেন্টের সেই ড্রাইভ ইনিশিয়েটিভ নেই। সেই বিষয়ে ব্যাপক আলোচনা যেতে চাচ্ছি না। ট্রান্সপোর্টেশন অ্যান্ড রিয়েল ফার্মার্সদেরকে কিভাবে তাদেরকে হেল্প করতে পারবে, এই ধরনের কোনো প্রজেক্ট গভর্নমেন্ট নিচ্ছে না। বিগত গভর্নমেন্টে নেয়নি, এই গভর্নমেন্টে নেওয়ার সুযোগ খুব কম। তারা তো খুব ব্যস্ত হয়ে গিয়েছে, কত শীঘ্রই নির্বাচন করে আরেকজনের কাছে দায়িত্ব দিয়ে তারা যেতে পারেন, সেই জন্য তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ধরুন এই ধরনের কোনো ইনোভেটিভ যদি হয়, যে ফার্মার্সরা ডিরেক্টলি ডিস্ট্রিবিউশন করবে ঢাকার কোনো একটা স্টক হোল্ডারের কাছে, কারণ বাজারে নয়। লেটসে একজনের বাড়িতে বেসমেন্টে একটি স্টক করলো, সেখানে রেন্ট কম আর চাঁদাবাজি হচ্ছে না। তো এইভাবে তো চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটাকে যদি আমরা প্রপারলি করতে পারি, এবং ইন দ্য সেম টাইম যে জায়গাটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনলাইন শপিং করা তো আমাদের জানতে হবে, তা না হলে তো হবে না। আমি দেখেছি থাইল্যান্ডে, সেখানে সকলেই অনলাইন শপিং করছে। হঠাৎ করে মনে হলো নুন তেল আদা রসুন কেনা হয়নি, হঠাৎ করে অনলাইনে অর্ডার দিয়ে দিল, স্যার দিলাম, রাস্তায় চলে আসলো। এই নুন তেল আদা, মাছ মাংস সবজি, এভরিথিং পিপল আর বাইং অনলাইন। কিন্তু আমরা তো সেই জায়গাতে যাইনি, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি। যদি আমরা সেই জায়গাতে যেতে পারি, তাহলে সকলে যদি বেনিফিটটা পায়, একটা কর্নার স্টোর, তার স্টোরের জন্য রেন্ট, তার যে এমপ্লয়িজ, সব মিলিয়ে দেখা যায় 30% অ্যাড আপ করতে হচ্ছে প্রত্যেকটা কনজিউমার গুডসের সাথে। আর যদি এইভাবে অনলাইন শপিংটা আমাদের বেড়ে যেত, তাহলে নিশ্চয়ই 30% লেস আসতো আমাদের কনজিউমাররা কেনার সময়, সে দামে লেস পেত। তাহলে আমাদের দেশে একটা হিউজ মার্কেট রয়েছে, হিউজ মার্কেট, 18 কোটি জনগণ। আমাদের মার্কেটে তো আমরা হ্যান্ডেল করতে পারি না। সেই জায়গাটাতেই এই ইনোভেশন আসবে কোত্থেকে? এই আজকের এখানে পিডি যে কথাগুলি বললেন, আমাদের সেই জায়গাগুলিতে কাজ করতে হবে। অর্থাৎ আজকে আমরা থামবে, হাতের মধ্যে চলে আসছে আমাদের পৃথিবী। This is the innovation of computer and computer science, and we're in the latest generation of the computer science, তাই না? আমাদের সময় আমরা লিড লগের কথা বলেছি, যে একজন লিড করবে, আরেকজন তাকে পেছনে পেছনে অনুসরণ করবে। আমি যদি আজকে কালচারাল সেক্টরে, যে সেক্টরে শামসুল আলম সাহেব খুব বেশি আগে ছিলেন, সেই সেক্টরে যদি আমি বলি একটা টেলিভিশন সেন্টার করতে চাই, তাহলে আমরা এখন এর মিউজিক অ্যান্ড কালচারাল সাইডে আমরা পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশগুলো আমাদের পাশে যে কালচার রয়েছে সেটা আমরা ফলো করব। কিন্তু কম্পিউটার সায়েন্সে আমরা কিন্তু সেই জায়গায় করি না। আমরা সেই জায়গায় করি কি, লিড প্রগ উইথ জাম্প। আমরা কি লেটেস্ট জেনারেশন অফ দ্য কম্পিউটারে আমরা কি ইনোভেশন সেক্টরে সেই জায়গায় গিয়েছি? অফকোর্স নট। কিন্তু হোয়াট উই ইউজ দ্য লেটেস্ট কম্পিউটার অ্যান্ড লেটেস্ট এভরিথিং। তো আমরা যদি সেই জায়গায়, আজকে যদি আইফোন 16 বেরিয়ে যায়, সেটাই আমরা ব্যবহার করছি।
আমরা তো বলছি না যে আমরা তো কম্পিউটার সায়েন্সে এন্ড এই টেকনোলজিতে উই আর নট আপ টু দ্য মার্ক। উই ডোন্ট গো ব্যাক টু দ্য সেই ভ্যাকুয়াম টিউব হইতে শুরু করে 5th জেনারেশন শেষ করে আমরা কম্পিউটার এগোচ্ছি না। আমরা কি এগোচ্ছি? নিশ্চয়ই না। তো সেই ক্ষেত্রে আমরা লেটেস্ট টেকনোলজিকে আমরা অ্যাবজর্ব করছি। আজকে লেটেস্ট টেকনোলজিকে অ্যাবজর্ব করতে হলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। এবং উনি যে প্রজেক্টটা নিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। আই উইল ডিমান্ড টু হিম যে অ্যাজ হি ইজ রিলেটেড টু আওয়ার শামসুল আলম লিটন, এই এডাস থেকে যেন উনি ওনার এই সুযোগটিকে আরো সুযোগ বাড়িয়ে দেন এবং চেষ্টা করেন এবং উইল সাপোর্ট ইট। আমি পার্সোনালি এখানে এসেছি যে আমরা তো এই টেকনোলজিক্যালি আই এম নট দ্যাট মাচ অ্যাডভান্স, আই এম এ পলিটিক্যাল পার্সন, বাট আমরা মোটিভেশনাল কাজ করে যদি এডাসকে একটি আমরা মনে করি আইকনিক একটা সেন্টার তৈরি করতে পারি, এক্সাম্পলের যদি আমরা করতে পারি, সেই জন্য আমি এখানে আসছি এবং ওনার সাথে কাজ করছি। আমি চাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠুক এই তরুণদেরকে নিয়ে। যে তরুণের কথা তিনি বললেন, যে তরুণরা আমাদেরকে দ্বিতীয় বিপ্লব করে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে, নিশ্চয় করেনি? অতএব এই তরুণদের দিকে তাকিয়ে আমরা আগামী এই বাংলাদেশকে গড়ে তুলব। এবং মেধার কোনো ভিসা লাগে না, মেধার বিজনেস করতে আর ট্রেড লাইসেন্স লাগে না। এবং আজকের বিশ্বে যে উন্মুক্ত বিশ্ব হয়েছে, এই বিশ্বে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তরুণরা স্পেশালি এডাসের ছাত্রছাত্রীরা কন্ট্রিবিউট করবে এই আশা ব্যক্ত করে আজকে আমি সকলকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমাদের শাহরিয়ার সাহেবকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এবং ওনার যে উদ্দীপনা রয়েছে এবং উনি যে জ্ঞান বিতরণের জন্য মানুষের জন্য সচেষ্ট রয়েছেন এবং উনি চেষ্টা করছেন এবং উনি যে কমিটমেন্ট করেছেন যে করবেন, এবং আইসিটি ক্লাবের জন্য উনি চাকরিজীবী হিসাবে যে 5,000 টাকা অনুদান করতে চেয়েছেন, এই 5,000 টাকা আমরা নিলাম এবং এইটা যেন আমরা অতি শীঘ্রই কাজ শুরু করতে পারি এবং আমাদের কন্ট্রিবিউশন করে আমরা যেন একটা সাকসেসফুলি একটা ক্লাব তৈরি করতে পারি। এই সম্ভাবনাকে সামনে নিয়ে আমি আজকে শাহরিয়ার সাহেব এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।